এবছর লেখক এবং প্রগতি লেখক সংঘের পূর্বসূরি সংগঠক নেতা সোমেনচন্দ্রের জন্মশতবার্ষিকী পালন হচ্ছে। আমরা জানি করোনাকাল গোটা মানব জীবন বিপর্যস্ত। অশনি আশঙ্কা নিয়ে আমরা প্রতি মুহূর্তে জীবন অতিবাহিত করছি। আমাদের স্বাভাবিক সরল জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেই সময় সোমেনচন্দ্রের জন্মশতবার্ষিকীর বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা অনেকে অনেকভাবে গ্রহণ করেছিলাম, কিন্তু এই বিরূপ পরিস্থিতির কারণে সেটা বাস্তবায়ন করা অনেক ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। এর মধ্যে থেকেও সোমেনচন্দ্র পাঠাগার তার প্রতি শ্রদ্ধা জলি জানানোর জন্য সীমিত পর্যায়ের উদ্যোগ গ্রহণ করেছে। সে কারণে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে সোমেনচন্দ্র সম্পর্কে দু একটি কথা বলতে চাই। আমরা জানি যে সোমেনচন্দ্রর মধ্যে দুটি প্রধানতম সত্তা ছিল, একটি হচ্ছে লেখক সত্তা আর একটি হচ্ছে সাংগঠনিক সত্তা। সোমেনচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন 1920 সালে। তারপরে তার মৃত্যুর পর প্রায় 80 বছর চলে গিয়েছে। তারপরও তিনি বাংলা সাহিত্যে একজন বিশিষ্ট লেখক হিসাবে স্থান করে নিয়েছেন। এখনও তিনি লেখক হিসাবে আলোচিত হচ্ছেন সমালোচকদের মধ্যে, লেখকদের মধ্যে, পাঠকদের মধ্যে। সে কারণে তিনি লেখক হিসাবেও বেঁচে আছেন। আমরা জানি যে তার লেখক জীবনের আয়ুষ্কাল ছিল মাত্র 2 থেকে 3 বছর। এর মধ্যেই তিনি লিখেছেন একটি উপন্যাস, 28টি গল্প, 3টি কবিতা, 2টি নাটক এবং কিছু চিঠিপত্র। আমরা এটা লক্ষ্য করেছি যে খুব অল্প বয়সেই তিনি বিশিষ্ট লেখক হয়ে উঠেছিলেন। তার 17 বছর বয়সেই সেই সময়ের উল্লেখযোগ্য সাপ্তাহিক দেশে শিশু তপন নামে তার একটি গল্প ছাপা হয়েছিল। আর তার একমাত্র উপন্যাস তিনি লেখা শুরু করেছিলেন সেই সময় বিখ্যাত পত্রিকা নবশক্তিতে। আমরা লক্ষ্য করলাম যে এই অল্প বয়সে তিনি উল্লেখযোগ্য 2টি পত্রিকায় লেখার সুযোগ পেয়েছিলেন, এটা কম নয়। পাশাপাশি আমরা লক্ষ্য করব তার সেই সময় তার লেখক জীবনের শুরুতেই আমরা দেখছি যে বিশিষ্ট লেখক অনন্ত শঙ্কর রায়ের স্ত্রী, বিশিষ্ট লেখক লীলা রায় সংকেত নামে তার একটি গল্প ইংরেজিতে অনুবাদ করেছিলেন। এই গল্পটি ভারতবর্ষের লেখকদের মধ্যে সেই সময় আগ্রহ উদ্দীপক অবস্থা তৈরি করেছিল। পাশাপাশি আমরা লক্ষ্য করলাম যে তার বিখ্যাত ইঁদুর গল্পটি সেই সময় উল্লেখযোগ্য লেখক অশোক মিত্র, বিশিষ্ট অর্থনীতিবিদ, পশ্চিমবঙ্গ সরকারের এক সময়ের অর্থমন্ত্রী ছিলেন, তিনি অনুবাদ করেছিলেন। এই 2টি গল্প অনুবাদের মধ্য দিয়ে সোমেনচন্দ্র ভারতবর্ষ শুধু নয়, সারা বিশ্বে একজন লেখক হিসাবে, বিশিষ্ট লেখক হিসাবে, ভারতবর্ষের লেখক হিসাবে, বাংলার লেখক হিসাবে পরিচিতি লাভ করেছিলেন। এটা কম নয়। তার এই লেখক সত্তার সঙ্গে আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা বড় লেখক, বিশ্বের যারা নামকরা লেখক, কালজয়ী যারা লেখক, তারা তার সময়কালকে, তার দেশকালকে, তার জীবন অভিজ্ঞতাকেই তাদের লেখায় মূর্তমান করে তোলেন, জীবন দান করেন, প্রাণ দান করেন। এবং সেই দিক থেকে সোমেনচন্দ্র বিচ্ছিন্ন ছিলেন না। আমরা দেখি যে ব্যক্তিগত জীবনে তিনি যে অভিজ্ঞতা লাভ করেছিলেন সংগঠন করতে, যে কমিউনিস্ট পার্টি করতে, যে আমরা জানি তিনি ইস্ট বেঙ্গল রেল শ্রমিকের সাধারণ সম্পাদক ছিলেন। এসব কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে তিনি সেই সময় কালকে দেখেছেন, সেই সময় রাজনীতি দেখেছেন, সেই সময় শ্রমিকদের উপর অত্যাচার দেখেছেন, শোষণ দেখেছেন, সাম্প্রদায়িক দাঙ্গা দেখেছেন। আমরা জানি তার সময় তিনি যখন বেড়ে উঠেছিলেন সেই সময় রুশ বিপ্লব
সংগঠিত হয়েছিল 1917 সালে, এবং 1925 সালে ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি গোড়াপত্তন হয়েছিল কানপুরে। সেই সময় তিনি বেড়ে উঠেছিলেন। আমরা দেখেছি সেই সময় দ্বিতীয় মহাযুদ্ধ হয়েছিল, ফ্যাসিস্ট সরকার এসেছিল জার্মানিতে। এইসব পটভূমিকার মধ্য দিয়ে তিনি বেড়ে উঠেছিলেন বলে তিনি এইসব ঘটনাকে তার লেখায় তুলে এনেছিলেন, এবং সেই সব লেখার কারণেই উল্লেখযোগ্য হয়ে উঠেছিল তার সাহিত্যকর্ম, এবং তিনি একজন বিশিষ্ট লেখক হিসাবে বাংলা সাহিত্যে আজ আমাদের মাঝে দেদীপ্যমান হয়ে আছেন। পাশাপাশি তিনি সংগঠন করেছিলেন। এই অল্প বয়সে তিনি রেল শ্রমিক এর ইস্ট বেঙ্গল রেল শ্রমিকের সাধারণ সম্পাদক হয়েছিলেন। তিনি কমিউনিস্ট পার্টির সাথে সার্বক্ষণিক কর্মী হিসাবে যুক্ত ছিলেন, এবং পাশাপাশি তিনি প্রগতি লেখক সংঘেরও একজন বিশিষ্ট সংগঠক ছিলেন। আপনারা জানেন যে প্রগতি লেখক সংঘ 1936 সালে ভারতে প্রতিষ্ঠা লাভ করে লখনৌতে, এবং এই পূর্ব বাংলায় 1940 সালে প্রাদেশিক সংগঠন শাখা হিসাবে প্রতিষ্ঠা লাভ করে, এবং এর সাধারণ সম্পাদক হয়েছিলেন বিশিষ্ট লেখক রণেশ দাশগুপ্ত, আর সোমেনচন্দ্র হয়েছিলেন সহ সাধারণ সম্পাদক। এই সংগঠনটির মধ্য দিয়ে যে শুধুমাত্র বাংলাদেশে না, এই অঞ্চলে নয়, সারা ভারতবর্ষে প্রগতিশীল উল্লেখযোগ্য মানবতাবাদী লেখকরা সংগঠিত হয়েছিল, এবং এই কারণেই এই ভূখণ্ডে, এই ভারতবর্ষে একটি উল্লেখযোগ্য প্রগতিশীল মানবতাবাদী লেখকের ধারা উজ্জ্বল হয়ে এখনো আছে, প্রভাবমান হয়ে আছে। আমরা জানি যে প্রগতি লেখক সঙ্গে সঙ্গে যারা এই পূর্ব বাংলায় যুক্ত ছিল, তাদেরই কারণে আমাদের এই পূর্ব বাংলার একটি উদার, অসাম্প্রদায়িক, যুক্তিযুক্ত, মানবিক সাহিত্যের ধারাও প্রভাবমান হয়ে আছে। এবং প্রগতি লেখক সঙ্গে সঙ্গে যারা যুক্ত ছিলেন, তাদের কারণে 60 দশকে শিল্প সংস্কৃতির যে আন্দোলন তৈরি হয়েছিল, যে জাগরণ তৈরি হয়েছিল, যে জাগরণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ আমরা সংগঠিত করেছিলাম, সেটা কিন্তু প্রগতি লেখক সংঘেরও সেখানে একটি ঐতিহাসিক ভূমিকা আছে, সূক্ষ্ম ভূমিকা আছে। এবং এই সংগঠনটির সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সোমেনচন্দ্র, লেখক সোমেনচন্দ্র, সংগঠক সোমেনচন্দ্র। সেই কারণে আমরা মনে করি আজকে তার এই জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানটা যদি আমরা বৃহত্তর পর্যায়ে করতে পারতাম, বিস্তৃতভাবে করতে পারতাম, তাহলে তার দর্শন, তার মনোভঙ্গি, তার দৃষ্টিভঙ্গি আরও বেশিরভাগ মানুষের কাছে আমরা নিয়ে যেতে পারতাম, এই প্রজন্মের কাছে নিয়ে যেতে পারতাম। এই প্রজন্ম আরও সচেতন হতো, আরও সচকিত হতো, আরও উচ্চকিত হতো। কিন্তু সেটা এই করোনা কালের জন্য আমাদের সীমাবদ্ধ হয়ে গেছে। তবু যতটুকু শক্তি আছে, যতটুকু সুযোগ আছে, তারই পটভূমিতেই আমাদের সোমেনচন্দ্রের জন্মশতবার্ষিকী পালন করতে হবে, এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে, তাকে কাছে আনতে হবে। এবং তাকে যদি আমরা কাছে আনতে পারি, তাহলে আপনার স্বপ্নের বাংলাদেশকে আমরা গড়ে তুলতে পারবো। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন আমাদের মধ্যে আছে, সেটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা বৈষম্যহীন সমাজের ভাবনা দেখি, চিন্তা করি, স্বপ্ন দেখি, সেটাকেও আমরা কাছে আনতে পারবো। সেটার বিকাশ ঘটানোর জন্য আমরা উদ্যোগ নিতে পারবো। সোমেনচন্দ্রের চেতনাকে যদি আমরা আমাদের কাছে টেনে আনি, আমাদের মনের গভীরে স্থান দিই। আমরা জানি যে আজকে আমাদের সমাজ মধ্যযুগের দৃষ্টিভঙ্গি দিয়ে, মধ্যযুগের সংকীর্ণ ভেদবুদ্ধি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে অনেক ক্ষেত্রে। সেটা আমরা দূর করতে পারবো যদি আমরা সোমেনচন্দ্রকে আমরা কাছে টানি। আজকে এইটুকু বলে শেষ করি, এবং সোমেনচন্দ্রের প্রতি আমারও শ্রদ্ধা ব্যক্তিগতভাবে প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানিয়ে, তার প্রতি অতল শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্যের ইতি এখানে টানছি। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন করোনা কালে।